প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে ব্যারিস্টার এইচ.এম. সানজিদ সিদ্দিকী। আজকে আমরা ভূমি রেজিস্ট্রেশনের বিভিন্ন বিধিবিধান নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক আহমেদ। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভূমি হস্তান্তরের ক্ষেত্রে রেজিস্ট্রেশন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ধাপ। ভূমির মালিকানা হস্তান্তরের জন্য রেজিস্ট্রেশন তো অবশ্যই বাধ্যতামূলক। এই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাচ্ছি, এবং যেটি বিশেষ করে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই ভূমি রেজিস্ট্রেশন করার যে বিধিবিধান, এটি কি সবসময় ছিল নাকি এটি কবে থেকে এটি প্রচলিত হয়েছে? দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908, জি, এই আইনটা 100 বছরের বেশি হলেও জি, রেজিস্ট্রেশন আমাদের দেশে শুরু হয়েছে 1896 সাল থেকে। পরবর্তীতে এটা রেজিস্ট্রেশন চলতে চলতে ধাপে ধাপে বিভিন্ন জিনিস সংশোধন হয়েছে। তবে আমূল পরিবর্তন হয়েছে 2005 সালে, 1 জুলাই থেকে কার্যকরী হয়েছে। সেখানে বলা হয়েছে এভরি ইনস্ট্রুমেন্ট মাস্ট বি রেজিস্টার্ড। জি। তাহলে আমরা আপনার আলোচনা থেকে জানতে পারছি যে আইনটি 100 বছরের পুরাতন হলেও 1896 সাল থেকে হস্তান্তর দলিলগুলো রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা আইনে আমাদের দেশে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আইন আরো একটু পুরনো হলেও কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়েছে তারও কিছু পূর্বে। তখন সেটা পূর্বের আইনে আমাদের প্রিভি কাউন্সিল অথবা ইন্ডিয়ান আমাদের সাবকন্টিনেন্টের যে ল ছিল সেভাবে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, নিবন্ধনটা শুরু হয়েছে। কিন্তু আমাদের দেশে 1908 সালের আইন ফলো করেই দলিলগুলো রেজিস্ট্রেশন হচ্ছে। তাহলে অবশ্যই এমন হস্তান্তর দলিল রয়েছে যেটি রেজিস্ট্রেশন করা হয়নি, পূর্বের একটি দলিল। সেই দলিল দিয়ে কি সত্য মালিকানা দাবি করা সম্ভব বা কোনো আদালতে প্রমাণ করা সম্ভব হবে? 2005 সালের আগে কোনো দলিলে মালিকানা দাবি করা যেত। জি, বিশেষ করে দানপত্র, ডিক্লারেশন অফ হেবা, ওসিয়ত, উইল, পারিবারিক বন্টন, ঘরোয়া আপোষ বন্টন, এগুলোতে রেজিস্ট্রি বাধ্যতামূলক ছিল না। রেজিস্ট্রি ছাড়াও সেগুলো পরবর্তীতে আইনে অ্যাক্টেড হয়েছে। পরবর্তী মালিক যখন নামজারি করতে গিয়েছে ওই রকম একটা দলিল দিয়ে উনি মালিকানাটা প্রমাণ করতে পেরেছে, রেজিস্ট্রেশনবিহীন দলিল দিয়েও হয়েছে। কিন্তু 2005 সালের পরে আর সেটা হয়নি। তাহলে সেসব দলিল যেটি পূর্বে রেজিস্ট্রেশন বিহীন সম্পাদিত হয়েছে, কোনো রেজিস্ট্রেশন করা হয়নি, সেগুলোর আইনগত কি মূল্য রয়েছে বা সাক্ষ্যগত কি মূল্য রয়েছে এগুলোর? হ্যাঁ, যেটা রেজিস্ট্রেশন হয়নি, অ্যাক্টেড আপন হয়েছে, সেটা আইনগত মূল্য অবশ্যই আছে। যেটা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি সেটা পরবর্তী রেকর্ডে যেটা মালিকের নামে আসার জন্য সহায়ক হয়েছে সেই দলিল নিয়ে সেই দলিল বৈধ দলিল হিসেবেই গণ্য হয়েছে। জি, আমরা জানি যে রেজিস্ট্রেশন আইনে একটি গুরুত্বপূর্ণ সংশোধন এসেছে যেটির মাধ্যমে 2005-এ যে বায়নাপত্র রেজিস্ট্রেশনের একটা বাধ্যবাধকতা রয়েছে। এই বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছি। ইতিপূর্বে আমাদের আদালতে এনফোর্স করা যেত, যদি রেজিস্ট্রি নাও থাকতো তাহলে সেটা এনফোর্সেবল ছিল। কিন্তু 2005 সনের পরে সেটা অবশ্যই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। জি, শুধু বায়নাপত্রই না, এভরি ইনস্ট্রুমেন্ট বলতে যত রকম পাওয়ার অফ অ্যাটর্নি, স্থাবর সম্পত্তি সংক্রান্তে সর্বরকম হস্তান্তরেই রেজিস্ট্রি বাধ্যতামূলক। কি কি দলিল হতে পারে সেটির বিষয়ে একটু জানতে চাচ্ছি। আমাদের দেশে প্রচলিত আছে সাবকবলা, দান, হেবাবিল এওয়াজ, ডিক্লারেশন অফ হেবা, বন্ধক, রেহান, ওসিয়তনামা, উইল, তার বন্টননামা, বায়নানামা রয়েছে, বায়নানামা, পাওয়ার অফ অ্যাটর্নি, ট্রাস্টের দলিল, ট্রাস্ট, ওয়াকফ, জি, আপনি দেবোত্তর, সেটাও রেজিস্ট্রি করতে হয়। আপনি হেবাবিল আওয়াজ এবং দানপত্র ঘোষণার দলিল বললেন, এই দুটির মধ্যে পার্থক্য কি? হেবাবিল আওয়াজ আমরা শব্দটা প্রায়ই শুনে থাকি ভূমির বিষয়, এই সম্পর্কে জানতে চাচ্ছি। হেবাবিল এওয়াজ হলো কোনো কিছুর বিনিময়ে, টাকা ব্যতীত অন্য কিছুর বিনিময়ে কোনো সম্পত্তি হস্তান্তর, এটা বিল এওয়াজ হেবা বা হেবা বিল এওয়াজ যেভাবেই বলি, এই দলিলটা সম্পাদন হয় এবং সেটা দখল হস্তান্তর ইমিডিয়েট করতে হয়
যিনি দান করবে বা হেবা করবে উনি সাথে সাথেই দান দখলটা বুঝিয়ে দিতে হবে, তাহলে সেটা আইনি কার্যকরী। জি স্যার, যেহেতু আমাদের আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে রেজিস্ট্রেশন আইন, তারপর আপনার আলোচনা থেকে একটি বিষয় চলে এসেছে, সেটি হচ্ছে দানপত্র দলিল। আগে একটি বিষয় ছিল যে মৌখিকভাবে দান করার সুযোগ ছিল, এখন অবশ্যই দানপত্র দলিল লিখিত এবং রেজিস্ট্রেশনের একটা বাধ্যবাধকতা রয়েছে। এই বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছি। এটা আমাদের শরিয়ায় পার্সোনাল মুসলিম লতে জি এখনও এটা মৌখিক ঘোষণা হিসেবেই এটা কার্যকরী আছে। জি কিন্তু যেহেতু যে কোনো ইনস্ট্রুমেন্টের জন্যে একটা লিখিত প্রয়োজন, সেই লিখিতটা না হলে উনি অফিস আদালতে গিয়ে নামজারি করবেন কিভাবে এবং উনি মালিক সেটা প্রমাণ করবেন কিভাবে, সেজন্য এটা যদিও আমরা মৌখিক বলি কিন্তু এখন সেটা লিখিত হতে হবে। মৌখিক ডিক্লারেশনটাই আবার লিখিত হতে হয়, আবার লিখিতটাই রেজিস্ট্রি করতে হয়। জি আগে রেজিস্ট্রি না হলেও চলতো, এখন রেজিস্ট্রি বাধ্যতামূলক। জি। ভূমি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে আইনে, কিন্তু আমরা দেখে থাকি যে একজন ব্যক্তি যখন ভূমি রেজিস্ট্রেশন করতে যায় তাকে অনেক ধরনের সমস্যার ফেস করতে হচ্ছে। এই যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা বা সমস্যা ফেস করতে হয়, এগুলোর বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। একজন ভূমির মালিক হওয়া যায় দুইভাবে, উত্তরাধিকার সূত্রে অথবা দলিল মাধ্যমে। জি হোক সাবকবলা, দানপত্র, হেবা, যে কোনো দলিল মাধ্যমে উনি মালিক হতে পারে। জি উত্তরাধিকার সূত্রে যিনি মালিক তিনি নাম রেজিস্ট্রেশন করতে গেলে উনি বাবার উত্তরাধিকারী হোক, মায়ের উত্তরাধিকারী হোক, উনি সার্টিফিকেট নিয়ে গেলেই আগে দলিল রেজিস্ট্রি হতো। ইদানিং সেটাও রহিত করা হয়েছে যে উত্তরাধিকার সূত্রে পেলেও সকল ওয়ারিশের নামে নামজারি করে উনি কতটুকু হিস্সার সম্পত্তির মালিক সেটুকুই বিক্রি করতে পারবে। আগে দলিলে লেখা হতো যে এজমালি সম্পত্তি থেকে একটা পোর্শন বিক্রি করার সময় অন্য দাগে অন্যকে বুঝিয়ে দিয়ে এই দাগে এক মালিক সম্পূর্ণ নিয়ে উনি দলিল সম্পাদন করে দিলেন। জি এখন আর সেভাবে চলবে না। যিনি যেতটুকুর মালিক ওই খতিয়ানে, বিশেষ করে মিউটেশনে, উনি অতটুকুই বিক্রি করতে পারবেন। জি, আমি প্রতিবন্ধকতা সম্পর্কে বলছিলাম যে জমির রেজিস্ট্রেশন করতে গেলে অবশ্যই সাব রেজিস্ট্রি অফিসে তাকে ভূমির দলিলটি প্রস্তুত করে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে সরকারের নির্ধারিত যে ট্যাক্স রয়েছে সেটি দিতে হয়। এই ট্যাক্সের বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি, এবং আমরা জানি যে ভূমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিদ্যমান যে ট্যাক্সের হার রয়েছে এটি অনেক বেশি বলে একটি অভিযোগ রয়েছে। এক্ষেত্রে কি সরকার লাভবান হচ্ছে? এটি কি আরও কমানোর সুযোগ রয়েছে? আসলে রাজস্ব বাড়ানোর জন্য সরকার একের পর এক কর ধার্য করে যাচ্ছে এবং আমাদের রাষ্ট্রের বিভিন্ন প্রয়োজনের কারণেই সরকার আভ্যন্তরীণ উৎস থেকে, বিশেষ করে এই ভূমি রেজিস্ট্রেশন থেকে বহু টাকাই সরকার সংগ্রহ করে থাকে। তবে এটা জনগণের জন্য একটু চাপ, কারণ হলো ভূমি রেজিস্ট্রেশনের জন্য যেই খরচ বাংলাদেশে প্রচলিত আছে বিশ্বের কোথাও এত খরচ ভূমি হস্তান্তরের জন্য কোথাও আর প্রয়োজন হয় না। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেখানেও ভূমি হস্তান্তরে এত টাকা প্রয়োজন হয় না। আমাদের এখানে সরকার ধাপে ধাপে অনেকগুলো ট্যাক্স নিচ্ছে। এই ট্যাক্সগুলো সম্পর্কে জানতে চাচ্ছি। জি, যেমন স্ট্যাম্প ডিউটি আছে 1.5%, রেজিস্ট্রেশন ফি 1%, গেইন ট্যাক্স 6%। আগে এটা 2% ছিল, জি পরবর্তীতে আবার সেখানে স্ল্যাব করে দিয়েছে। যদি সেটা ডেভেলপারের হয় তাহলে সেখানে 8%, যদি সেটা গৃহায়ন, গণপূর্তের বা রাজুকের কোনো প্লট হয় সেখানে 8% গেইন ট্যাক্স দিতে হবে। এটা অনেক বেশি বলে মনে হয়। জি এরপরে আবার ভ্যাট দিতে হবে। ভ্যাটের ওখানেও স্ল্যাব আছে। যদি কোনো ফ্ল্যাটের আয়তন 1600 স্কোয়ার ফিটের কম হয় তাহলে ওনাকে দিতে হবে 2% ভ্যাট, আর যদি 1600 স্কোয়ার ফিটের বেশি হয় তাহলে ওনাকে দিতে হবে 4.5% ভ্যাট। এরপর আবার আয়কর দিতে হবে। আয়করটাও বিভিন্ন স্ল্যাবে বিভিন্নভাবে করা আছে। সরকার সেটাকে মৌজাভিত্তিক আলাদা করে দিয়েছে। গুলশান, বনানী, মতিঝিল, তেজগাঁ এগুলোর জন্যে 1600 টাকা স্কোয়ার ফিট, এবং যদি সেটা রিয়েল এস্টেট অথবা ডেভেলপার হয় তাহলে সেখানে 6500 টাকা, বাণিজ্যিক হলে 6500 টাকা সেখানে প্রতি বর্গমিটার দিতে হবে। তো সব যোগ করলে দেখা যায় যে 1 লক্ষ টাকার দলিলে 16% বা
15,000 টাকার মতো খরচ হয়ে যায়। এভাবে বিশাল অঙ্কের টাকা রেজিস্ট্রেশন কস্টে চলে যাচ্ছে। জি, এই যে বিভিন্ন প্রকার যে ট্যাক্স দিতে হচ্ছে, এই ট্যাক্স সরকার বর্তমান বাজেটে কি এই ট্যাক্সটি বৃদ্ধি হয়েছে? আমরা 30শে জুন যে অর্থবছর শেষ হয়েছে, যে বাজেট ঘোষণা হয়েছে, এই বাজেটে কি কোনো পরিবর্তন এসেছে এই সংক্রান্ত? হ্যাঁ, বাজেটে প্রথম আলোচনায় ছিল এবং প্রজ্ঞাপন জারির পূর্ব মুহূর্তে একটা বাদ দেওয়া হয়েছে। আর আয়কর আইন 2023-এ যেটা করা হয়েছে সেগুলো সবই বলবৎ আছে, সেটা কোনোটাই কমে নাই। তবে 24-25-এর বাজেটে যে ডিক্লারেশন অফ হেবা, বিশেষ করে ভাই বোনকে এই মুসলিম আইন অনুযায়ী হস্তান্তর করা অথবা স্বামী স্ত্রীকে হস্তান্তর করা, এগুলোর মধ্যে 6% ট্যাক্স ধরার কথা ছিল, কিন্তু প্রস্তাব এসেছিল। হ্যাঁ, প্রস্তাব এসেছিল এবং বাজেট সর্বশেষ পাশ হওয়ার সময় সেটাকে রহিত করা হয়েছে। সেটা আলোচনায়, সেটা দেখা গিয়েছে যে সেটা সাধারণ মানুষের উপরে অনেক চাপ সৃষ্টি হবে, সেজন্য সেটাকে রহিত করা হয়েছে। জি, আমরা যেটি বর্তমান প্রেক্ষাপটে হয়ে থাকে যে একটি জমি রেজিস্ট্রেশন হচ্ছে তার মৌজা মূল্য অনুযায়ী, কিন্তু জমির বাজার মূল্য তার থেকে অনেক বেশি হয়ে থাকে। এক্ষেত্রে কি সরকারের কিছু করণীয় রয়েছে যে মৌজার মূল্য এবং বাজার মূল্যর যে ব্যবধানটা এটি কমিয়ে এনে, যাতে তার সাথে যদি ট্যাক্সটা কমিয়ে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে জনগণরা উপকৃত হতে পারে? হ্যাঁ, কোথাও কোথাও ভূমির মূল্য 2 গুণ 3 গুণ থাকলেও জি, আবার এমনটাও আছে যেখানে সরকারের মৌজা রেট থেকে সেখানে ভূমির মূল্য কম, এটাও আছে। জি। যেমন নদী অববাহিত এলাকা, তারপরে রিমোট এলাকা যেখানে জনসংখ্যা কম, সেখানে দেখা যায় সরকারের যে মৌজা রেট আছে সেখানে বাজার মূল্য থেকে বাজার মূল্য থেকে মৌজা রেটটা বেশি। জি, আর কোথাও কোথাও যেখানে জনসংখ্যার আধিক্য, ভূমি হস্তান্তর হয় মূলত প্রয়োজনে, জি, কোন জমিটা কার কতটুকু প্রয়োজন সেটার উপরেই হস্তান্তর, সেটার উপরেই মূল্য নির্ধারণ। আপনার কাছে যে জমিটার মূল্য হবে 5 লক্ষ টাকা, আমার বেশি প্রয়োজন দেখে আমি সেটা 8 লক্ষ টাকায় কিনে নিচ্ছি। জি, সেই ক্ষেত্রে ওই প্রতিযোগিতার সাথে রেজিস্ট্রেশন কস্টের সম্পর্ক না থাকাই ভালো। জি। সরকার যেই মূল্যের উপরে রেজিস্ট্রেশন কস্ট নিচ্ছে, সরকার ভাবতেছে বাজার মূল্য আরও বেশি, তো অনেক ক্ষেত্রে বাজার মূল্যের উপরেই এক্ষেত্রে আমরা কিছু কিছু এলাকায় বিশাল একটি তারতম্য দেখা যায়, যে মৌজা মূল্য থেকে মৌজা মূল্য অনেক কম বাজার মূল্যর থেকে দেখানো হয়ে থাকে। হ্যাঁ, সেটা কোথাও কোথাও আছে। জি, সেই ক্ষেত্রে সমন্বয় করে যদি ওটা রেজিস্ট্রেশনটা কমিয়ে ভূমির মূল্যটা বাড়ানো যায়, এর ফলে যেটি হয়, যেটি আমি একটু যোগ করছি স্যার, এর ফলে যেটি হচ্ছে যে জমির দলিলে যখন একজন ব্যক্তি জমি বিক্রয় করছেন, তখন উনি কিন্তু ওনার ট্যাক্স ফাইলে ওই দলিলে যে মূল্য আছে সেটি যোগ হচ্ছে, কিন্তু প্রকৃত পরিশোধিত মূল্য হয়তো অনেক বেশি, যেটির কারণে এবারও বাজেটে কালো টাকা সাদা করার একটি সুযোগ দেওয়া হয়েছে 15% ট্যাক্স দিয়ে। জি। 15% ট্যাক্স দিয়ে অনেকেই আবার কালো টাকা সাদা করতে চাচ্ছেও না। জি, কালো টাকা সাদা সেই করে যার অন্য কোনো উপায় থাকে না, সে একটা ফ্ল্যাট কিনছে অথবা একটা বড় প্রপার্টি কিনছে, অন্য কোনো গাড়ি কিনছে, তখন সে 15% ট্যাক্স দিয়ে সে টাকাটা সাদা করে। কিন্তু আমাদের দেশে আনএক্সপ্লেইন মানির সংখ্যাই বেশি। জমি এই ভূমি বিক্রয়ের ক্ষেত্রে একটি আনএক্সপ্লেইন মানি চলে আসে অনেক ক্ষেত্রেই, যেটি দাতা যদি কখনো মনে করে যে আমি যেই দামে বিক্রি করেছি সেই মূল্যই দলিলে লিখতে হবে, তা নাহলে আমি সম্পত্তি বিক্রি করব না, গ্রহীতা তখন সেটাই দলিলে উল্লেখ করতে বাধ্য হয় এবং দলিল দাতার সেটা ওনার রিটার্নে প্রদর্শন করতে সুবিধা হয় এবং ওনার সেটা হোয়াইট মানি, উনি পরবর্তীতে আর এই হ্যাসেলের মধ্যে থাকতে হয় না। ভূমি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি অনেক ক্ষেত্রে জটিল বলে মনে হয়, এটি কি সহজীকরণের সুযোগ রয়েছে কোনো ভাবে? অনেক ক্ষেত্রে একটি অভিযোগ রয়েছে যে সাব রেজিস্ট্রি অফিসে হয়রানির একটি অভিযোগ করে থাকে জমির যারা বিক্রয় বা গ্রহীতারা, সে বিষয়ে আপনার মতামত জানতে চাই। আমি সিভিল লয়ার হিসেবে যেটুকু মনে করি, রেজিস্ট্রেশনের সাথে আমিও জড়িত আছি। আমি অনেক কোম্পানির ল্যান্ড রিলেটেড কাজ করি, রেজিস্ট্রেশন করে দেই, ব্যাংকেরও কাজ করি। তো আমি এক সাব রেজিস্ট্রার বলেছিল যে আগে আমরা ছিলাম সব রেজিস্ট্রার, এখন আমরা হয়েছি সাব রেজিস্ট্রার। আগে আমাদের সামনে যেই কাগজ আসতো আমরা সেটাই রেজিস্ট্রি করে দিতাম, এখন আর সেভাবে চলবে না। সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ভুয়া ব্যক্তি দ্বারা দলিল সৃজন করা, ভুয়া কাগজ দিয়ে দলিল বানানো, এইসব প্রতিহত করার জন্যে দিন দিন
যুগোপযোগী সময় উপযোগী আইন হয়েছে। সেখানে বলেছে যে অবশ্যই সর্বশেষ সেটেলমেন্ট খতিয়ানে নাম থাকতে হবে অথবা নামজারি খতিয়ান থাকতে হবে, তাকে সর্বশেষ বছরের ভূমি উন্নয়ন কর দিতে হবে, এবং যদি পৌর এলাকা হয় তাকে আয়কর দিতে হবে। শুধু আয়কর সার্টিফিকেট দিলেই হবে না, তাকে রিটার্নের কাগজ সহ শো করতে হবে। কারণ সরকার দেখেছে যে বহু আয়কর দাতাই আয়কর ফাইলে দেখা যায় জিরো রিটার্ন দিচ্ছে, কিন্তু উনি সম্পত্তি কিনতেছে 20 লক্ষ 50 লক্ষ টাকা দিয়ে। সেটাও তো একটা প্রশ্ন যে এই টাকা উনি কোথায় পেল, ইনকাম ট্যাক্সের ফাইলে নাই কেন? তো জমি জমা সংক্রান্ত হস্তান্তরে অনেক টাকাই সরকারের দৃষ্টির অগোচরে আছে। তাহলে ইনকাম ট্যাক্স যে রিটার্ন, এটি একটি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে যখন আপনি জমি রেজিস্ট্রেশন করবেন। এখন পৌর এলাকায়, সিটি কর্পোরেশন এলাকায় এটা বাধ্যতামূলক করা হয়েছে, গ্রামে গঞ্জে এখনো সেটা রিটার্ন ডকুমেন্ট ছাড়াই জমি রেজিস্ট্রেশন করা যাচ্ছে, সেটা হচ্ছে এখনো। জি, 2023 সালে একটি গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করা হয়েছে, যেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন। এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে আমরা জানি যে অনেক গুরুত্বপূর্ণ ফৌজদারি অপরাধের বিষয়ে বর্ণনা করা হয়েছে। এই আইনটি সম্পর্কে জানতে চাচ্ছি। যে আমাদের দেশে প্রচলিত আছে সার্ভে অ্যাক্ট 1875, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882, স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি 1950। এই যে জমি জমার মালিক হওয়া, জমি জমার কাগজ সৃজন করা, সেটেলমেন্টের সময় দেশে অপরাধ বেড়ে যাওয়া, একজনের সম্পত্তি আরেকজন খতিয়ান করে নিয়ে যাওয়া, এই জিনিসগুলোকে রহিত করার জন্যই এটা আইন করা হয়েছে। কারণ হলো, আপনার ঘরে চোর ডাকাত ঢুকে যদি আপনার 5 লক্ষ টাকার জিনিস নিয়ে যায়, সেই অপরাধী শাস্তির আওতায় আসে। বাট কেউ জাল দলিল করে যদি আপনার 1 কোটি টাকার সম্পত্তি নিয়ে যায়, সে কোনো ফৌজদারি অপরাধের আওতায় আসবে না, এটা হতে পারে না। রাষ্ট্র মনে করেছে এখানে একটা ফৌজদারি আইন দরকার, সেজন্য যুগোপযোগী একটা আইন করেছে। তবে সেটার যথাযথ ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে জনগণ উপকৃত হবে। আমরা জানি যে 2023 সালের আইনে জেলা ম্যাজিস্ট্রেটকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে এই বিরোধগুলো নিষ্পত্তির জন্য। এই বিষয়ে জানতে চাচ্ছি। সেটা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন জেলা ম্যাজিস্ট্রেটের মধ্যে বলা আছে, জেলা ম্যাজিস্ট্রেট উনি একাধারে ডিসি এবং রেভিনিউ কালেক্টর, এবং রাষ্ট্রের সকল ভূমির কর কিন্তু সকল জেলা প্রশাসকের নামেই উত্তোলন হয়। যদিও সেটা ভূমি অফিসে আমরা জমা দেই, এসিলেন্ট হয়ে, এডিসি রেভিনিউ হয়ে, সেটার সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডিসি, এবং ডিসি খতিয়ানের সংরক্ষক। সুতরাং খতিয়ান কোথায় জাল হচ্ছে, ভূমি উন্নয়ন কর কোথায় ফাঁকি হচ্ছে, কে কোথায় জাল দলিল বানাচ্ছে, সেটার সাথে জেলা ম্যাজিস্ট্রেট অবশ্যই মানে আইনগতভাবে সম্পৃক্ত দেখেই এটা নিরসনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে ওইভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। জি স্যার, একটি বিষয় যেটি সামনে চলে আসে, যে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে জমি বিক্রয়ের পূর্বে যে বায়না দলিল হয়ে থাকে, এই বায়না দলিল অনেকেই রেজিস্ট্রেশন করে না। অনেক কারণ হতে পারে এটা রেজিস্ট্রেশন না করার পিছনে। এর ফলে আইনগত কি সমস্যা হতে পারে পরবর্তীতে? যে বায়নাটা ভূমি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে অরেজিস্ট্রিকৃত দুজনকে বিশ্বাস করে স্বল্প সময়ের জন্য একটা বায়না করলো, সেটা যদি কোনো কারণে কোনো ডিসপুট অ্যারাইজ না করলো, তাহলে দুজনের মধ্যে কোনো সমস্যা হয় না। কিন্তু যদি সেখানে কোনো সময় লিঙ্গারিং হয়, ফ্রড হয়, জমি দিতে না চায়, বা দেখা গেল যিনি বায়না করেছে উনি প্রকৃত মালিক না, সেই ক্ষেত্রে বায়নাগ্রহীতা সেটা আদালতে এনফোর্স করতে পারবেন না। এমনকি এই টাকা নিয়ে যাওয়ার জন্য এই বায়নাটা প্রদর্শন করে উনি ফৌজদারি কোর্টেও 420, 406 মামলা করলে কোনো প্রতিকার পাবেন না। জি, এক্ষেত্রে আমরা দেখে থাকি যে অ্যাপার্টমেন্ট ক্রয়ের পূর্বে যিনি অ্যাপার্টমেন্ট ক্রয় করছেন, তিনি কিন্তু কোনো ডেভেলপারের সাথে বায়না দলিল করছেন না, উনি একটি বুকিং ফর্ম ফিল আপ করে তার অ্যাপার্টমেন্ট বুকিং দিচ্ছেন। এই ক্ষেত্রেও কি এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা? এখানে একটা বিশাল গ্যাপ রয়ে গিয়েছে। এইটা অনেকেই বুঝতে পারে না। ফ্ল্যাট কিনতে গেলে ডেভেলপার কোম্পানির সবাই ক্রেতাকে স্যার বলে সম্বোধন করে, দামি সোফায় বসায়, আজকে এগ্রিমেন্ট হবে। উনি একটা এগ্রিমেন্ট করতেছে, সেই এগ্রিমেন্টে সাইন করতেছে, দেখা গেল ওই কোম্পানির অ্যাকাউন্টেন্ট বা অন্য কোনো ব্যক্তি, কিন্তু এই রিয়েল এস্টেট কোম্পানির
এমডি যেটার জন্য সব কিছুর জন্য লায়াবেল, উনি সাইন না করে তৃতীয় কাউকে দিয়ে এই এগ্রিমেন্টটা সাইন করাচ্ছে, এবং এইটা যেহেতু রেজিস্ট্রি হচ্ছে না, এটা পরবর্তীতে এনফোর্সেবল হচ্ছে না। জি। তো এখানে বিশাল একটা গ্যাপ থেকে যায়, যে কোনো সময় ফ্ল্যাট ক্রেতা বা ভূমি প্লট ক্রেতা ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। আর রিয়েল এস্টেট আইনে আমাদের দেশে অনেক ফাঁকি ঝুঁকি থাকার কারণে অনেকে পূর্ব থেকে ইচ্ছে করেই এরকম একটা কাজের সৃষ্টি করে। জি, আপনি রেজিস্ট্রেশন আইন 1908 সালের যে আমরা আজকে আলোচনা করলাম, এই আইনটির কি কোনো সংশোধন প্রয়োজন রয়েছে যাতে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আরও সহজীকরণ করা যেতে পারে, বা অনলাইনে পুরো সিস্টেমটাকে নিয়ে আসার কোনো কি সুযোগ রয়েছে কোনো? আমাদের এখানে অনলাইনে অনেক সিস্টেমই চালু হয়েছে। ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যায়, ভূমি মন্ত্রণালয় থেকে হটলাইন দিয়েছে, যে কোনো সেবা পাওয়া যায়, এবং খতিয়ান ঘরে বসে সংগ্রহ করা যায়। সেই ক্ষেত্রেও এটাকে আরও সহজ করার জন্যে ভূমির মালিকদের পার্সোনাল আইডিতে যিনি ভূমির মালিক এবং সর্বশেষ সেটেলমেন্ট খতিয়ানে হোক, নামজারি খতিয়ানে হোক, ওনার সাথে ওয়েবসাইটে একটা কানেকশান সবসময় থাকতে হবে, যাতে ওনাকে নক করা যায় ওনার ভূমি সংক্রান্তে কোনো কিছু অপারেশন হলে। যেমন রাজুকে যদি কোনো ফাইল থাকে, তাহলে এটার মালিক ছাড়া ওই ফাইল কেউ অ্যাপ্লিকেশন দিয়ে ওপেন করতে পারে না। তো ভূমির মালিকদের ক্ষেত্রেও আমি যেই সম্পত্তির মালিক থাকব, আমি ছাড়া ওই সম্পত্তিটা সংক্রান্তে ভূমি অফিসে বা ওয়েবসাইটে কোনো কিছু অপারেশন করতে গেলে সেখানে আমার ছবি, আমার আইডি ভেসে আসতে হবে, তাহলে সেখানে অপরাধ দূর হবে। কিন্তু এখনও অনেক কিছুই ম্যানুয়াল দেখা যায়। ভূমি অফিসের সাথে সবসময় দালাল চক্র, জালিয়াতি চক্র ইতিপূর্বের থেকে এটা সবসময় চলে আসছে। ভূমি যতদিন থাকবে এবং এই জটিলতা থেকে উত্তরণটা একটু কঠিন হবে, আইন কঠোর হলে সেটা আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি, অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আরো সহজীকরণ করা প্রয়োজন, তাতে সাধারণ জনগণ উপকৃত হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।